ভূমধ্যসাগরের নীল জলরাশি এখন আর শান্ত নেই, সেখানে এখন বারুদের গন্ধ। তেল আবিবের নেতারা ভেবেছিলেন তারা দাবার চালে কিস্তিমাত করেছেন, কিন্তু তারা টেরই পাননি যে তাদের প্রতিপক্ষ পুরো দাবার বোর্ডটাই উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন গ্রিস এবং সাইপ্রাসকে সঙ্গে নিয়ে এক গোপন বৈঠকে মগ্ন ছিলেন, তখন আঙ্কারায় বসে প্রেসিডেন্ট এরদোয়ান কষছিলেন এক ভিন্ন অঙ্ক। আর সেই অঙ্কের ফলাফল আজ ইসরায়েলের জন্য এক ভয়ানক দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটিমাত্র ভুল সিদ্ধান্তের কারণে ইসরায়েল আজ সাগরের বুকে কোণঠাসা। জানব তুরস্কের সেই ভয়ঙ্কর নেভাল ব্লকেড বা নৌ অবরোধের কথা, যা তেল আবিবের ঘুম হারাম করে দিয়েছে। ইরানকে যারা এতদিন প্রধান শত্রু ভাবত, তারা কেন এখন তুরস্কের পতাকাবাহী যুদ্ধজাহাজ দেখে ভয়ে কাঁপছে। চলুন ভূমধ্যসাগরের এই নতুন রণক্ষেত্রের গভীরে প্রবেশ করা যাক। ঘটনার শুরুটা হয়েছিল বেশ জাঁকজমকপূর্ণভাবে। ইসরায়েল চেয়েছিল তাদের গ্যাস পাইপলাইন ইউরোপে নিয়ে যেতে, আর সেই যাত্রাপথ থেকে তুরস্ককে সম্পূর্ণ বাদ দিতে। গ্রিস এবং সাইপ্রাসের কাঁধে বন্দুক রেখে তারা আঙ্কারাকে নিশানা করতে চেয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল ভূমধ্যসাগর ঐতিহাসিকভাবেই অটোমানদের আঙিনা। এই খবর এরদোয়ানের কানে পৌঁছানো মাত্রই তিনি কোনো কূটনৈতিক বিবৃতি দেননি, বরং তিনি যা করলেন তা আধুনিক সামরিক ইতিহাসে বিরল। রাতারাতি তুরস্কের বিশাল নৌবহর বন্দর ছেড়ে সাগরে নেমে পড়ল। একে একে ইসরায়েলের হাইফা এবং আশদুদ বন্দরের প্রধান বাণিজ্যিক রুটগুলো চলে এলো তুর্কি ফ্রিগেট আর সাবমেরিনের নিশানায়। এরদোয়ানের বিখ্যাত ব্লু হোমল্যান্ড বা মাভিবাতান ডকট্রিন বা নীতি যে কতটা ভয়াবহ হতে পারে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। কোনো মিসাইল নয়, কোনো বোমা নয়, শুধুমাত্র সাগরের পথ আটকে দিয়েই এরদোয়ান ইসরায়েলের অর্থনীতির শ্বাসনালী চেপে ধরেছেন। ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা এখন স্বীকার করছেন তারা বড় ধরনের এক স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভুল করে ফেলেছেন। কারণ ইসরায়েল কার্যত একটি দ্বীপ রাষ্ট্রের মতো। তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সড়কপথে বাণিজ্য প্রায় অসম্ভব। তাদের বেঁচে থাকার রসদ, তেল এবং বাণিজ্যের ৯৯% নির্ভর করে এই ভূমধ্য সাগরের ওপর। আর সেই সাগরের চাবিটি এখন চলে গেছে তুরস্কের হাতে। আন্তর্জাতিক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখন ইসরায়েলি জলসীমায় জাহাজ পাঠাতে ভয় পাচ্ছে। একে এক অঘোষিত অর্থনৈতিক অবরোধ বলা চলে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে উত্তর সাইপ্রাসকে কেন্দ্র করে। ইসরায়েল ও গ্রিসের জোটকে অকার্যকর করতে এরদোয়ান উত্তর সাইপ্রাসকে বানিয়েছেন এক অদৃশ্য বিমানবাহী রণতরী। সেখানে মোতায়েন করা হয়েছে তুরস্কের গর্ব, বায়রাক্টার এবং আকিঞ্চি ড্রোন। এই ড্রোনগুলোর নজরদারি এড়িয়ে এখন সাগরের মাছিরও উঠতে পারে না। ইসরায়েল যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার চিন্তাও করে, তবে তুরস্কের এই ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইলগুলো মুহূর্তেই তাদের জবাব দিতে প্রস্তুত। তেল আবিবের মিডিয়া পাড়ায় এখন একটাই গুঞ্জন, ইরান অনেক দূরের শত্রু, কিন্তু তুরস্ক একেবারে ঘরের দুয়ারে দাঁড়িয়ে থাকা এক মহাপ্রলয়। তুরস্ক ন্যাটোর সদস্য এবং তাদের হাতে রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম এবং আধুনিক নৌবাহিনী। ইরানের মতো তারা কোনো প্রক্সি বা ভাড়াটে বাহিনী দিয়ে লড়ছে না, তারা লড়ছে সরাসরি রাষ্ট্রশক্তির দাপট নিয়ে। আর এখানেই নেতানিয়াহুর সব হিসেব নিকেশ গরমিল হয়ে গেছে। আমেরিকাও এই সমীকরণে সহজে নাক গলাতে পারছে না, কারণ তুরস্কের সাথে সংঘাত মানে ন্যাটোর ভেতরেই ভাঙন ধরানো। এরদোয়ানের এই কঠোর অবস্থান শুধু তুরস্কের স্বার্থই রক্ষা করছে না, বরং গাজা এবং ফিলিস্তিন ইস্যুতেও তিনি এক বড় বার্তা দিয়েছেন। সাগরে ইসরায়েলকে অবরুদ্ধ করে তিনি বুঝিয়ে দিয়েছেন মুসলিম বিশ্বের ওপর আঘাত আসলে তুরস্ক চুপ করে বসে থাকবে না। যে গ্রিস ও সাইপ্রাসকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল ইসরায়েল, তারা এখন নিজেরাই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এখন প্রশ্ন হলো, এই স্নায়ুযুদ্ধ কি শেষমেশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে, নাকি তুরস্কের এই নৌশক্তির কাছে নতি স্বীকার করে ইসরায়েল পিছু হটতে বাধ্য হবে? ভূমধ্যসাগরের ঢেউয়ের সাথে সাথে পাল্টাচ্ছে ক্ষমতার সমীকরণ। সাগরের সুলতান এরদোয়ানের এই চাল কি সত্যিই ইসরায়েলি দম্ভকে চূর্ণ করতে পারবে? আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে জানান তুরস্কের এই পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক খেলা সম্পর্কে সবাইকে জানার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আগামী পর্বে আমরা নিয়ে আসব আরও রোমাঞ্চকর তথ্য।
ধন্যবাদ।